তোমার একটা স্পিচে শুনেছিলাম যে সাচি স্পোর্টসে তুমি বলছো যে প্রফিট না থাকলে আমি দেখি যে সেখানে প্রফিট না থাকলে আমি ইন্টারেস্টেড হই না। এটা কি সত্যি কথা? আমরা 16-17 কোটি টাকা লাগিয়েছি মোহামেডানে। আমরা তো ওদের থেকে টাকা চাইছি না, তো ওখানে তো আমার কোনো প্রফিটই না, মানে ইনভেস্টমেন্টও সিকিউর না। একটা সময় ছিল ডিস্ট্রিক্ট থেকেই ফুটবলার আসতো এবং সেই ফুটবলাররা আসতো, বেঙ্গল সুপার লিগ যেটা হচ্ছে সেটা যথেষ্ট ভালো ব্যাপার, কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা কি আগ্রহী হচ্ছে? IPL has shown it is a commercial success. I am very confident যে এই বেঙ্গলে অ্যাটলিস্ট এই সুপার লিগ will be a commercial success. CFL নামে ক্যালকাটা ফুটবল লিগ, কিন্তু খেলা হচ্ছে জেলায়। তো তোমার কি মনে হয় না যে কলকাতায় খেলা ফিরিয়ে আনতে পারলে ভালো হয়? CFL এর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে CFL-ই কিন্তু এখনো ভ্যালিড। CFL এরই ছেলেরা, সে সান অফ দ্য সয়েল বেঙ্গলের হোক বা বাইরের হোক, তারাই কিন্তু আলটিমেটলি ISL বা ইন্ডিয়া খেলে। এটা আগেও তাই হয়েছে, এখনো তাই হচ্ছে। এক মহামানব বলে গিয়েছিলেন, রণে বনে জঙ্গলে যখন বিপদে পড়বে আমাকে স্মরণ করিও। আর কলকাতার থরি পশ্চিমবঙ্গের খেলার দুনিয়ার রণে বনে জঙ্গলে কান পাতলেই এখন একটি নাম শুনতে পাওয়া যায়। কি বলুন তো? সাচি স্পোর্টস। কলকাতার প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ হোক কিংবা বাংলার হকি কিংবা মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্পন্সরশিপ, সর্বত্রই সাচি স্পোর্টস আছে। স্বাভাবিকভাবেই সাচি স্পোর্টসের কর্ণধার রাহুল টোডি আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে জেলায় জেলায় ফুটবল ছড়িয়ে দেওয়ার বাসনা নিয়ে বেঙ্গল সুপার লিগের প্রবর্তন একটি প্রগতিশীল ভাবনার পরিচায়ক। কিন্তু এত দ্বারা রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা IF এর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে না তো সাচি স্পোর্টস? এই প্রশ্ন শুনে রাহুল টোডির একেবারে সপ্রতিভ উত্তর, প্রতিদ্বন্দ্বিতার কোনো প্রশ্নই নেই, IF এ আমাদের পার্টনার। কিন্তু বেঙ্গল সুপার লিগ কি সাফল্য পাবে ISL কিংবা IPL এর মতো? কেন নয়? রাহুল টোডির পাল্টা প্রশ্ন, ক্রিকেট যদি পারে আমরা ফুটবলে পারবো না কেন? আর জেলার ফুটবল তো একদা বাংলার ফুটবলের নিউক্লিয়াস ছিল। সাচি স্পোর্টসের ইচ্ছে অনেক, কিন্তু সাধ্য সীমিত। একদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার MA শ্রাবণ টোডির কনিষ্ঠ সন্তান রাহুল আদপে রিয়েল এস্টেটের ব্যবসায়ী। ব্যবসাটা ভালো বোঝেন রাহুল। খেলা যে আগামী দিনে এক ব্যবসায়িক পরিমণ্ডল রচনা করবে তা তিনি ভালো মতোই জানেন। আগামী 2 বছর তাই তিনি খেলায় লগ্নি করতে চান। তারপর এর থেকে আর্থিক ফায়দা আসবে, কিন্তু আর্থিক ফায়দাটাই একেবারে শেষ কথা নয়। পরিবারের প্রায় সবাই ইস্টবেঙ্গল ক্লাবের অনুরাগী। পরিবারের খেলাটা আছে, তাই খেলাতেই একটা দাগ রেখে যেতে চান রাহুল টোডি। নো ননসেন্স জেসিকে তিনি জানালেন তার স্বপ্নের উড়ানের সেই কাহিনী। শুনুন সেই কাহিনী নো ননসেন্স জেসিতে। নো ননসেন্স জেসির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এসেছি দক্ষিণ কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন সাচির অফিসে। সেখানে আমরা কথা বলবো সাচি স্পোর্টস এর কর্ণধার রাহুল টোডির সঙ্গে। রাহুল টোডি আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল টোডি, নো ননসেন্স জেসিতে স্বাগত। প্রথমে একবার বলি, সাচি স্পোর্টস তুমি হঠাৎ তৈরি করলে কেন? হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড ইট? তুমি কিছুক্ষণ আগে বলছিলে না দাদা, আমাকে ছোটবেলা থেকে দেখেছো, তোমার হয়তো মনে আছে তখন আমি তোমার সঙ্গে খুব কথা বলতাম, মানে প্রতিদিন কাগজটা। তো আমার স্পোর্টস এর প্রতি ডেফিনেটলি একটা ছোটবেলা থেকে আগ্রহ ছিল। আমি নিজে অত ভালো খেলোয়াড় না, কিন্তু সব স্পোর্টসই খেলেছি, যেটা ফুটবল বলো, ক্রিকেট বলো, ব্যাডমিন্টন বলো। ফুটবলে বোধহয় তুমি এখন অ্যামেচার ফুটবলে খেলো, হাফ প্যান্ট পরে গোলকিপিং করো। ওটা অ্যামেচার, হ্যাঁ, কমিউনিটি ফুটবল। তো ওটা শখ আছে, তুমিও দেখেছো। আর আমার মনে হচ্ছিল যে ইন্ডিয়া এখন অলিম্পিক 2036 বিট করছে, আর ইন্ডিয়ার মতো এই 1 বিলিয়ন প্লাস পপুলেশনে স্পোর্টস চর্চা কিন্তু খুব কম হয়। মানে যেটা আমরা যদি নিজেকে কম্পেয়ার করি অস্ট্রেলিয়ার মতো একটা দেশ, 25-26 মিলিয়ন পপুলেশন, সেখানে ক্রিকেট, ফুটবল, রাগবিও 3 রকমের রাগবি, হকি, সবার ওখানে একটা ইকোনমি আছে। আমি যখন ইকোনমি শব্দটা বলি, আমি বলি ওখানে প্রফেশনাল লেভেল প্লেয়ার, মানে প্লেয়াররা ফুল টাইম খেলে নিজের জীবনটা, লাইফস্টাইলটা লিড করতে পারে। আর আজকে আমরা IPL এ দেখেছি এখানকার ক্রিকেটাররা, সে রঞ্জি খেলুক বা IPL খেলুক, ওটা ওদের ডে টু ডে রোজগার। এরপরে আজকে বিকজ অফ প্রোডাকশন, ব্রডকাস্টিং, পরেও ওদের ক্যারিয়ার আছে। তো
ফুটবলেও এটা যদি আমি বলি যে 2010-14 থেকে আইএসএল যখন চালু হলো, আইএসএলও কিছুটা এখানে সাকসেসফুল হয়েছে। সো আমার মনে হলো যে স্পোর্টস কে এক্সপ্লোর করা যায়। প্লাস এর আরেকটা কারণ হচ্ছে আমরা যে কোর বিজনেস সেটা রিয়েল এস্টেট, তুমি জানো, সেখানে কিন্তু আমি 25 বছরে প্রায় 10-12টা স্পোর্টস কমপ্লেক্স বানিয়েছি। সেটা হয়তো ওটা স্টেডিয়াম হবে সেই উদ্দেশ্য ছিল না, বাট আমাদের সব প্রজেক্টেই একটা মডার্ন ক্লাব থাকে, সেখানে মাল্টি স্পোর্টস ফেসিলিটি থাকে, জিম থাকে ক্রিকেট ফুটবল খেলার জন্য। সো আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিংটাও আছে। সো কোথাও না কোথাও একটা ব্যবসাটা একটা ডাইভার্সিফিকেশন থাকলেও একটা নিজস্ব মানে একটা কমনালিটি আছে। তো ওখান থেকেই সাচি স্পোর্টসের স্টার্ট করা। তোমার একটা স্পিচে শুনেছিলাম যে সাচি স্পোর্টসে তুমি বলছো যে প্রফিট না থাকলে, আমি দেখি যে সেখানে প্রফিট না থাকলে আমি ইন্টারেস্টেড হই না। এটা কি সত্যি কথা? প্রফিট কথাটা ঠিক ভুল না, বাট সাস্টেনেবিলিটি থাকা দরকার দাদা। আজকে আমরা একটা যদি লং টার্ম ইনভেস্টমেন্ট আমরা তো ইনভেস্ট করছি, তো ওটার সাস্টেনেবিলিটি থাকা জরুরি। প্রফিট এভরি ব্যবসায় একটা 2 বছর 3 বছরের একটা ইনভেস্টমেন্ট পিরিয়ড থাকে। আমরা আজ এনি কর্পোরেট, সে যে কোনো যে আজকের দিনে যে কোনো রিয়েল এস্টেট বলুক বা স্টিল প্লান্ট, সিমেন্ট প্লান্ট বা আইটির কোনো ব্যবসা, সব ব্যবসার একটা সাস্টেনেবিলিটি থাকা উচিত। প্রফিট কম বেশি হতে পারে, সো আমি প্রফিট বলবো না, সাস্টেনেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমরাও মাইন্ডফুল যে এই ব্যবসাটা একটু লং টার্ম ভাবতে হবে। সো আমরা যে ইনভেস্টমেন্ট লাগছে সেটা প্রপারলি হোক, সেটা আমরা ডেফিনেটলি চাই। কতগুলো জায়গায় ইনভেস্টমেন্ট করে তুমি কিন্তু ব্যাকফায়ার হয়েছে, যেমন মোহামেডান স্পোর্টিং এর কথা আমি বলতে পারি। মোহামেডান স্পোর্টিংটা বলবো একটা স্যাড ইভেন্ট ডেফিনেটলি। আর মোহামেডান স্পোর্টিং এ দেখো, এটা মানে আমরা যেটা আমি একটু আগে বললাম, 10টা জিনিস করলে একটা দুটো ভুল হতে পারে। মোহামেডান স্পোর্টিং এ তো দেখো একটা প্রিন্সিপালের ব্যাপার, যে শেয়ার না পাওয়া। আর আমরা তো রিসেন্ট এডিশন বাংকার হিল তো 4 বছর আগে থেকে দেখে আছি, এটা সাস্টেনেবল না দাদা। এই রিলেশনশিপ সাস্টেনেবল না। আমরা 16-17 কোটি টাকা লাগিয়েছি মোহামেডানে, আমরা তো ওদের থেকে টাকা চাইছি না, তো ওখানে তো আমার কোনো প্রফিটই না, মানে ইনভেস্টমেন্টও সিকিউর না। বাট ঠিক আছে, আমরাও বুঝি এটা একটা রিয়ালিটি, কারণ মোহামেডানেও একটা লেগেসি, মানে অত পুরনো 2nd ক্লাব অফ ইন্ডিয়া, ওদের একটা লেগেসি আছে, ওখানে নানা রকমের লোক আছে, ওদের ভাবনা চিন্তা ডিফারেন্ট। সো ওটা আমরা ফিল করলাম এই 5-6 মাসের একটা এনগেজমেন্ট পিরিয়ডে, যে এই ম্যারেজটা লম্বা চলবে না। সো এই মুহূর্তে এক্সিট করাটা বেটার রাদার দেন একটা সমস্যাদায়ী ম্যারেজ হতো, বা ওর পরে ডিভোর্স হলে আরো আগলি হতো। এখন তো নর্মাল, এখন আমরা রেগুলার কথাও বলি, আমাদের সিএফএল চলছে, সেখানে মোহামেডানও খেলছে। সিএফএল এর বিষয়ে একটা কথা বলি, সিএফএল এ তোমরা খুব ভালো মতো ইনভলভ হয়েছো, তো সিএফএল এ যে ইনভলভমেন্টটা হয়েছে সেটা কি তুমি মনে করছো যে এটা সাস্টেনেবল হবে? ডেফিনেটলি, এটা আমাদের 2nd ইয়ার। আমরা লাস্ট ইয়ার সিএফএল করেছিলাম, তখন আমাদের অ্যাপ ছিল না। এবছর আমরা অ্যাপের মাধ্যমে সিসিএন অ্যাপকে ডেভেলপ করার জন্য আমরা সিএফএল এ নেমেছি। আর আইএফ এর সঙ্গে দেখো একটা লম্বা চুক্তি, কারণ আমাদের এমআরএ যেটা আমরা আইএফ এর সাথে করেছি সেটা ইনক্লুড সিএফএল, কন্টিনিউয়াস মনিটাইজেশন। এর ছাড়া আমরা, তুমি কিছুদিন আগে এসেছিলে, আমাদের বিএসএল লঞ্চ করলাম, যে ডিস্ট্রিক্ট ভিত্তিক। এটা একটা টানাপোড়েন কিন্তু অনেক দিনেরই চলছে, যে সব খেলাগুলো কলকাতা বা কলকাতা ময়দানে, একটু আমরা দেখছি, একটু আমরা মফস্বলের দিকে এগোলে বারাসাতে বা ব্যারাকপুরে কিন্তু লোক হচ্ছে। সো ওখানকার মানুষেরও তো একটা অপরচুনিটি থাকা উচিত যে ওরা ম্যাচগুলো নিজের পাশে দেখতে পারে, সেই ভাবনার থেকে। আর বেঙ্গল ফুটবলের মেন, আর বা ইন্ডিয়ান ফুটবল আজকে ডোমেস্টিক সিজন বলতে আইএসএল, আজকে আইএসএল এও প্লেয়াররা 3 কোটি 2 কোটি 1 কোটি যেই টাকা পাক না কেন, কিন্তু ওরা আইএসএল প্লেয়ার ম্যাক্সিমাম 22টা ম্যাচ খেলছে একটা সিজন। তো 22টা ম্যাচ যদি খেলে, আমরা ইন্ডিয়ার র্যাঙ্কিং কখনো বাড়বে না। সো প্রফেশনাল প্লেয়ারদের প্ল্যাটফর্ম দেওয়া, সো এই ডিস্ট্রিক্ট লিগ
ওই প্ল্যাটফর্মটা। না, একটা সময় ছিল ডিস্ট্রিক্ট থেকেই ফুটবলার আসতো এবং সেই ফুটবলাররা আসতো, বেঙ্গল সকার লিগ সুপার লিগ যেটা হচ্ছে সেটা যথেষ্ট ভালো ব্যাপার, কিন্তু ফ্র্যাঞ্চাইজিরা কি আগ্রহী হচ্ছে? ডেফিনেটলি আমরা এই 1 সপ্তাহ 10 দিন আগে লঞ্চ করলাম, অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগে আছে। আমি খুব কনফিডেন্ট, আর জির মতো অর্গানাইজেশন তারা তাদের স্পোর্টস ব্যবসাটা ডিসিশন নিয়েছে, লঞ্চ করছে থ্রু বেঙ্গল সুপার লিগ ইন জি। আগে স্পোর্টসে ছিল কিন্তু ওরা এক্সিট করে গেছিল। এর ছাড়া জি বাংলা সিনেমা আমাদের যে ক্যারিয়ার চ্যানেল থাকবে এবছর, সেটার অলরেডি অত ওয়াইড রিচ। আর যেটা সবচেয়ে বড় আমরা অ্যাডভান্টেজ ফিল করছি, অবশ্য সেটা হয়তো আগামী দিনে কি হবে, কোথায় জল গড়ায় আমরা জানি না। এই বছরে যে আইএসএল এর অনিশ্চয়তা, তো মানুষ তো ফুটবল দেখতে চায়, প্লেয়াররাও প্ল্যাটফর্ম পেতে চায়। একটা প্লেয়ার যদি সে 24-25 আছে, সে যদি 1 বছর ফুটবল না খেলতে পারে, তার তো লুজিং প্রাইম ইয়ার। আর সো এটা আরেকটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলো দেবার জন্যই এই চুক্তি। আর যেমন আইপিএল হ্যাজ শোন ইট ইজ আ কমার্শিয়াল সাকসেস, I am very confident যে এই বেঙ্গলে অ্যাটলিস্ট এই সুপার লিগ উইল বি আ কমার্শিয়াল সাকসেস। আর সিএফএল এর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে সিএফএলই কিন্তু এখনো ভ্যালিড, সিএফএল এরই ছেলেরা, সে সান অফ দ্য সয়েল বেঙ্গলের হোক বা বাইরের হোক, তারাই কিন্তু আলটিমেটলি আইএসএল বা ইন্ডিয়া খেলে। এটা আগেও তাই হয়েছে, এখনো তাই হচ্ছে। সো এরকম তো একটা প্রফেশনাল লিগ আর কোনো স্টেটের নেই যেখানে 5 ডিভিশনে খেলা হচ্ছে। হ্যাঁ, আইএফএ সম্পর্কে অনেক ক্রিটিসিজমও আছে, বাট যেটা আমরা কয়েকদিন ধরে বলছি, যে কোনো স্পোর্টসে কিন্তু ফান্ড লাগবে, সেই ইনভেস্টমেন্টটা আমরা করছি। আর যদি আমরা দেখি এবছর গ্রাউন্ডে বা যে ধরনের ওপেনিং সেরেমনি হলো, এমন একটা জিনিস হতে হবে যে মানুষকে আবার যেন মাঠে আনা উচিত ফুটবলের দিকে। আর এখানে এন্টারটেইনমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সিএফএল নামে ক্যালকাটা ফুটবল লিগ, কিন্তু খেলা হচ্ছে জেলায়। তো তোমার কি মনে হয় না যে কলকাতায় খেলাটা ফিরিয়ে আনতে পারলে ভালো হয়? দেখুন, কলকাতায় একটাই সমস্যা, যেটা তোমরাও মাঠের সমস্যা। আজকে যদি মোহামেডান, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এই 3টে মাঠ, এই 3টে মাঠে হকি হয়, আর একটা মেনটেনেন্স টাইম লাগে। সো এখন তো হকির অ্যাস্ট্রো টাফ হয়েছে, সো আই এম শিওর আগামী বছর, মানে এটা সত্যি বলতে ওটার অল্টারনেটের জন্য। আর এভরি লিগের দুটো, একটা হচ্ছে শহরভিত্তিক খেলা, আর একটু ডিস্ট্রিক্টে যদি আমরা নিয়ে যাই তাহলে লিগের পপুলারিটি বাড়ে। সো এটা দুটো মিলিয়েই থাকতে হবে। ফ্লাড লাইটে যদি খেলা হয়, ফ্লাড লাইটে যদি কলকাতা মাঠের খেলা হয়, তাহলে আমার মনে হয় লোকের সংখ্যাটা বাড়বে, অলওয়েজ বাড়বে। সো এই সমস্যাগুলো ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা, এটা সাচি একা বা আইএফএ একা পারবে। এই ডিস্ট্রিক্ট ভিত্তিক কিন্তু আমরা ফিল করেছি যে ডিস্ট্রিক্ট স্পোর্টস কিন্তু খুব আগ্রহী এই লিগ নিয়ে, আর ডিস্ট্রিক্টে ফেসিলিটি গুলো বাজে না। তো আমরা খুব কনফিডেন্ট যে আস্তে আস্তে এই যদি হকির সমস্যাটা সলভ হয়, তাহলে নেক্সট ইয়ার এই 3টে মাঠ জুলাই মাসে রেডি থাকবে ফর সিএফএল। সিমিলারলি আরো ডিএচএফসি, তারাও অনেক খেলা খেলে, ওই মাঠেও অনেক খেলা হয়। কিন্তু যদি আমরা অন্য মাঠগুলি দেখি, সেটা নৈহাটি বলো, ব্যারাকপুর বলো, খুব শীঘ্রই বারাসাত, কল্যাণী, এই মাঠগুলো কিন্তু ডিসেন্ট সাইজ, আর ওখানে ম্যাচ হলে লোক হচ্ছে। আমি শিওর এই 3টে প্রধানের ময়দানে ফুটবল নিয়ে যাওয়াটা খুবই অত্যন্ত জরুরি। আর আমরা হোপফুল অগস্ট মাসে, সবই ক্লাব তো বলছে যে অগস্ট মাসে মাঠগুলো রেডি হয়ে যাবে। তো সেকেন্ড হাফের খেলাগুলো বেঙ্গল সুপার লিগ ডিস্ট্রিক্টে হবে, আইএফএল সিএফএল গুলো এখন ডিস্ট্রিক্টে হচ্ছে, ক্ল্যাশ হবে না? ইন্টারেস্ট অফ কোথাও হবে? সিজন আলাদা। আর আমরা চেষ্টা করব যেই মাঠগুলোতে সিএফএল হচ্ছে সেই মাঠগুলোতে বিএসএল না করা। ধরো এবছর নৈহাটি বা নর্থের 24 পরগনার নদিয়া টিম, আমরা ওখানে বারাসাতে এবছর করতে পারি। সিমিলারলি নর্থ বেঙ্গল খর্দায় করতে পারি, চাকদা আছে। এর ছাড়া আমরা উলবেরিয়া, এখানে ডিস্ট্রিক্ট লিগ করা যায়, হলদিয়া। আমাদের অনেক স্টেডিয়াম আমরা শর্টলিস্ট করে রেখেছি, সেটাও অগস্ট মাসের মধ্যে আমাদের সিদ্ধান্ত হবে, বেসড অন কোথায় টিম যে যারা আসছে তারা কোন স্টেডিয়াম প্রিফার করে। ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টের জন্যেও কিছু কিছু কাজ দরকার। কাঞ্চনজঙ্ঘা যেমন রেডি, তো কাঞ্চনজঙ্ঘায় ম্যাচ করলে কোনো সমস্যা হবে না। তো আমরা সিএফএল এর সঙ্গে কম্পিট করব না, এটা কিন্তু কমপ্লিমেন্ট করবে। তো একটা বেঙ্গলে প্রায় টার্গেট হচ্ছে 6-7 মাসের যেন সিজন, এখানে যারা খেলতে চায়, সে এখানকার সান অফ দ্য সয়েলই হোক বা বাইরের থেকে যারা আসছে,
ওরা এখানে 6-7 মাস ফুটবল পায়, ভালো সিএফএল খেললে বিএসএল এ ওদের স্কাউটিং হবে, আর বিএসএল একটু বড় প্ল্যাটফর্ম, সো দে উইল কমপ্লিমেন্ট ইচ আদার। হয়তো ইনিশিয়ালি মনে হতে পারে জয়ন্তদা যে ইট ইজ ক্যানিবালাইজিং বা স্ক্যাভেঞ্জিং অফ ইচ আদার, আমার মনে হয় না। লং টার্মে যদি আমরা দেখি, আই থিঙ্ক ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস সিএফএল ফেসেস ইজ ময়দানের মাঠগুলো। তিন প্রধানের মাঠ ইজ এন অ্যাট্রাকশন, সেটা তুমিও জানো, আমিও একদম তাই। ওটা ওই সমস্যাটা নেক্সট ইয়ার হোপফুলি ফিঙ্গার্স ক্রসড এটা সলভ হবে। হকির ক্ষেত্রেও তোমাদের সাচি স্পোর্টস এর একটা অবদান রয়েছে, সেটা কি ধরনের? হকিতে আমরা যে HIL হকি ইন্ডিয়া লিগ, যেটা IPL এর মতো বা ISL এর মতো একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল ফ্র্যাঞ্চাইজ লিগ, যেখানে হকি ইন্ডিয়া পুরো হকি ক্যালেন্ডারটা ওয়ার্ল্ড ওয়াইড বন্ধ থাকে, যেমন IPL এর মতো, সো দ্যাট ইন্টারন্যাশনাল প্লেয়ার্স। তো বেঙ্গল থেকে হকি টিম নেওয়াটা একটু, সবাই তখন আমাকে বলেছিল আরে হকি কি হবে, বাট আমার মনে হয় হকিটাও কিন্তু বেঙ্গলেই জন্মেছে। আমরা বেডেন কাপ এবং হকিতে একসময় তো কলকাতার 3টে মাঠ উঠে পড়তো মানুষের ভিড়ে। তো সেটা এখন টার্ফের কারণে হয়তো অনেকটা হকি এখানে পিছিয়ে গেছিল। এর মধ্যে আমাদের 3টে টার্ফ হয়ে গেছে, 2টো এখানে সল্টলেকে আর একটা ডোমজুড়ে। সো এবছর আমরা চেষ্টা করব হকি ইন্ডিয়া লিগের কিছু ম্যাচ যেন বেঙ্গলের এখানে হোক। তো আমার মনে হয় হকিটাও একটা স্পোর্ট। আর দেখো, আমরা টার্গেট হচ্ছে অলিম্পিক অ্যান্ড ম্যাক্সিমাম মেডেল। হকি আজকের দিনও আমাদের ন্যাশনাল স্পোর্ট। তো সেই দিক দিয়ে যে আগে যে কথাগুলো বললাম, স্পোর্টসের একটা ইনভেস্টমেন্ট প্ল্যান দিয়ে, হকিতে তো লস যে কোনো লিগে, IPL এও প্রথম 2-3 বছর লস থাকে, বাট হকি ইন্ডিয়া লিগে আমরা খুব কনফিডেন্ট। হয়তো এবছর আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তোমরা জানো, এবছর অ্যাজ এ চ্যাম্পিয়ন টিম আমরা যাব আবার। আর বেঙ্গলে ম্যাচ হলে এটা কমার্শিয়ালাইজেশনটা আরো বাড়বে। আর হকি ইন্ডিয়া লিগও লাস্ট ইয়ার আর ওদের আগের এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু শিখেছে, সো দ্যাট এই সময় এই লিগটা যেন বন্ধ না হয়, কন্টিনিউটি একটা থাকে। সময় 30th সেপ্টেম্বর একটা ইয়ারমার্ক করা ছিল যে 30th সেপ্টেম্বর কলকাতার ফুটবল শেষ হয়ে যেত। এখন কলকাতার ফুটবলটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। আই থিঙ্ক এবছর এরা টার্গেট করেছে যে উইদিন ফার্স্ট উইক অফ অক্টোবর এরা নামিয়ে দেবে। কিছু দাদা ওয়েদার বলো, এই বছর 3-4-5টা ম্যাচ ওয়েদারের জন্য, সেটা আমাদের কারোর হাতে নেই। বাট এবছর আমি বলবো লিগ অনেক প্রফেশনালি শিডিউলিং করছে। আর এই ন্যাচারাল ক্যালামিটির সমস্যা, আমার মনে হয় এবছর যদি আমরা মর্নিং শোজ দ্য ডে একটা কথা আছে, যদি আমরা এই জুলাই মাসের 25 জুন থেকে আজকে আমরা আছি 17 জুলাই, আমাদের মোটামুটি 5 রাউন্ড শেষ হয়ে গেছে। সো উই আর ইন গুড ট্র্যাক। সেপ্টেম্বর না হলেও ফার্স্ট উইক অক্টোবরে, পুজো দেওয়ালির আগে আমাদের লিগ শেষ। 17 জুলাই তোমার সঙ্গে যখন কথা বলছি তখন তার 2 দিন পরে ডার্বির কথা রয়েছে। তো এই ডার্বি কি হবে বলে মনে হচ্ছে? কারণ ডার্বি তো হবেই, আমি খুব কনফিডেন্ট যে আমাদের মনে হয় কিছু দেরের মধ্যেই আমরা কনফার্ম পেয়ে যাব যে ডার্বিটা হবে। ন্যাচুরালি পুলিশ আর প্রশাসন দে হ্যাভ টু বি কেয়ারফুল। ওরা নিজের প্রিকশন নিয়ে হয়তো কিছু টিকিট কমাতে পারে বা কিছু একটা প্রিকশন দিতে পারে, বাট আই এম শিওর মানে ফার্স্ট ডার্বি অফ দ্য সিজন, আর মানে এটা খুব ইম্পর্টেন্ট। তারপরেই ডুরান্ট তো শর্ট টুর্নামেন্ট, আর তারপরে আমরা সেপ্টেম্বরে উই উইল সি ব্যাক। এবং বেঙ্গল সুপার লিগের দিকে তখন কনসেন্ট্রেট করবে আশা করা যায়। বেঙ্গল সুপার লিগ এখন কন্টিনিউয়াস নিউজে থাকবে। 19 তারিখ থেকে বা ওর পরের থেকে আমাদের স্কাউটিং টিম নেমে পড়ছে। আমরা অনেকেই ফুটবলার, সবাইকে তুমি চেনো, তারা এবার 19 তারিখ থেকে এক একটা টিমে ওদেরকে দিয়ে, আর আমরা যেটা খুব দৃঢ় বিশ্বাস করি যে প্লেয়ার পুল কিন্তু আমরা লিগ থেকেই কন্ট্রোল করব। IFA আর আমাদের যৌথ উদ্যোগে আমরা লিগ প্লেয়ারগুলোকে কন্ট্রোল করব। এটা একটা সমস্যা, তোমরাও শুনেছো মাঠে। ISL এর ক্ষেত্রে এটা হয় যে এজেন্ট তন্ত্র বেড়ে যাচ্ছে, খেপ খেলার প্রবণতা বেড়ে যাচ্ছে। কারেক্ট। আর এটা কিন্তু একটা ভালো কথা বললে, এরকম একটা ফুল অন ইন্স্যুরেন্স, কারণ দেখো যে টিম এখানে থাকবে সে প্লেয়ার ইন্স্যুরেন্স করাবে, আর প্লাস ওরা একটা রেগুলার ইনকাম পাবে। সো অটোমেটিকলি ছেলেদের খেপ খেলা থেকে ফোকাসটা এখানে চলে আসবে, সো দ্যাট ওরা এখানে যদি চান্স পায় তাহলে ওদের খেপ খেলার দরকারই নেই। সো এটাও একটা পলিসি যেটা আমার মনে হয় ওভারঅল ফুটবলিং ফ্রেটার্নিটি শুড ওয়েলকাম। ফুটবলের জন্য তুমি অনেক ভাবছো এবং তুমি অন্যান্য খেলার জন্য ভাবছো, তো এই যে ভাবনাটা, এই ভাবনাটার একটা পিছনে তো একটা কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে ইট ইজ আ সানরাইজ ইন্ডাস্ট্রি।
আমি কেন, জিন্দাল, রিলায়েন্স, আডানি, মোটামুটি যদি আমরা দেখি আজকে ইন্ডিয়াতে স্টেট লিগস, ফুটবল, আইএসএল, সব ক্ষেত্রে মিলিত অনেক বিজনেস গ্রুপ আছে। আমি বলবো না ইট ইজ ফার্স্ট মুভার, আমরা তো অনেক পিছিয়ে আছি লাইনে। সো ওই সাচির নেক্সট গ্রোথ ফেজ ভিশনটা ভেবে যে স্পোর্টস আর ইনফ্রাস্ট্রাকচার একটা কমন ব্যবসা, কালকে আমরা নিজস্ব স্টেডিয়াম করব আমার রিয়েল এস্টেট প্রজেক্টে, সেখানে ম্যাচে স্টেডিয়াম করবে। হ্যাঁ, আমাদের বর্ধমানে আমরা পরিকল্পনা করেছি, টাউনশিপ প্রজেক্ট আছে। আর আমাদের সব রিয়েল এস্টেটে এবার আমরা একটা স্পোর্টস, যেটা ক্লাব, যেটা একটা কমিউনিটিকে আমি ফিল করি স্পোর্টস অনেকটাই ও করে। আর আমরা সবাই খেলোয়াড়, তোমাদের ইচ্ছা হয় না অনেক সময় খেলা দেখে নিজে নেমে যাও, কিন্তু তুমি ভয় পাও চোট পাবে, কিন্তু তোমার পিয়ার্সদের মধ্যে যদি একটা ফুটবল টুর্নামেন্ট হয় তুমি নিশ্চয়ই এনজয় করবে। সো এটাও একটা ভিশন যে হাউ স্পোর্টস আর কমিউনিটি বিল্ডিং ক্যান বি মেড। আর এর মধ্যে থেকে একটা ইনভেস্টমেন্ট করে যদি একটা প্রফিট হতে পারে, নোবডি ইজ কমপ্লেইনিং। দেখো, তোমার বাবাকে আমি চিনতাম, মিস্টার শ্রবণ টডি, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার এমএ ছিলেন, কিন্তু খেলাধুলা সম্পর্কে তার আগ্রহ ছিল। তো এই যে আগ্রহটা, সেটা কি তোমার মধ্যে সঞ্চারিত হয়েছে? আমার তাই মনে হয়, কারণ এটা একটা খুব রাইট কথা বললে, এটা না বললে হয়তো ফেয়ার হতো না। বাবাকে আমি ছোটবেলাতে, বাবা আর কাকুকে ইস্ট বেঙ্গল, মোহনবাগান, ওরা যখন ছোটবেলায় মাঠে যেত, র্যাম্পার্ডে খেলা দেখতো, দূরবীন ছিল ছোট যখন ওরা ছিল। আমার দাদু খুব ফুটবল পাগল ছিল। আর আমাদের ফ্যামিলিতেও একটা ডিভিশন ছিল, ম্যাক্সিমাম লোক ইস্ট বেঙ্গল হলেও কিছু লোক মোহনবাগান। কিন্তু ইস্ট বেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট, আমি ইস্ট বেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, কিন্তু মোহামেডানের কারণে আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জন্য আমাকে রিজাইন করতে হলো। কিন্তু নিটুদা বা ইস্ট বেঙ্গল সঙ্গে আমার দারুণ সম্পর্ক, সেটা আজও থাকবে। আর সৃঞ্জয় আমার ছোটবেলার বন্ধু, দেবাশিস দা, টুটু আঙ্কেল, মানে তো, আর রবি দাদা নিজেও মোহনবাগানে ক্রিকেট সেক্রেটারি থেকেছে। তো আমাদের একটা পারিবারিক স্পোর্টসের প্রতি ছিল, সেটাকে এরকম একটা ফুল টাইম অ্যাজ এন ইনভেস্টমেন্ট ভাবা, এটা হয়তো তুমি বলতে পারো আমার এডিশন। বাট হ্যাঁ, জিন্স তো ওখান থেকেই আসা। রাইট। আমরা শুনতে পেলাম রাহুল টডির সাক্ষাৎকার, রাঁচি স্পোর্টসের কর্ণধার। তিনি কিন্তু বললেন নানান বিষয় নিয়ে, এবং তার ভিশন সম্পর্কে আমরা অবহিত হলাম আজকে। ধন্যবাদ রাহুল আমাদের সময় দেওয়ার জন্য।